আমি ডেইজি অধিকারী। আমি হচ্ছে খুলনা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি। আর আমি এখন বর্তমানে কুয়েতে আছি, জাবের আল আহমেদ হসপিটালে আমি কর্মরত আছি। আচ্ছা, আপনি কবে এনক্লেক্স পাস করছেন? আমি জুন মাসের 27 তারিখে এনক্লেক্স পাস করছি। আলহামদুলিল্লাহ, এনক্লেক্স পাস করে গেছেন। এবং কুয়েতে কত বছর যাবত কর্মরত আছেন? আমি 4 বছর এখন রানিং চলতেছে আমার কুয়েতে কর্মরত। আচ্ছা, আপনার কন্ট্রাক্ট কি সামনে আরও আছে? থাকার ইচ্ছা আছে কুয়েতে? আর ভাইয়া আমি আর 1.5 বছরের মতো এখানে আছি। আচ্ছা, তারপর কি করবেন? দেশে চলে আসবেন? হ্যাঁ, আমার বাংলাদেশে গভর্নমেন্ট জব আছে, আমি আশা করি জয়েন করবো বাংলাদেশে। জব থেকে আপনি আসলে এক্সপিরিয়েন্স কতটুকু গ্যাদার করছেন আসলে? ভাইয়া আমি তো আসলে সম্পূর্ণ একটা আলাদা প্ল্যাটফর্মে এসে পৌঁছাইছি। আমি বাংলাদেশে হচ্ছে আইসিইউতে জব করতাম, এখানে এসে আমি এমার্জেন্সিতে করতেছি। আসলে অনেক ডিফারেন্স বাংলাদেশের তুলনায়। যদি আমি কুয়েতে ভেরি করি, টু মাচ ডিফারেন্স। এখানে কাজের প্যাটার্ন, তারপরে পেশেন্টকে ডিল করা বলেন, সবকিছু খুবই স্মুথলি করতে হয়। এবং অ্যাজ আ নার্স হিসেবে আপনাকে, আমাদের বাংলাদেশে যেটা বলে যে একটা আচরণগত যে সমস্যাটা আমাদের আছে, এখানে এটার কোনো অপশন নাই, আপনাকে ভালো ব্যবহার করতেই হবে। এনক্লেক্স ওয়ার্ডটা আপনি কখন শুনছেন, কিভাবে শুনছেন, কার কাছে শুনছেন? আসলে ভাইয়া আমি তো মিডিল ইস্টে জব করি। এখানে প্রথম যখন আসছি, সবাই শুধু হচ্ছে আপনার ওইটি পাস করতেছে, তারপরে হচ্ছে আইএলটিএস দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে। তখন আমাদের ডিপার্টমেন্টেই একজন পাকিস্তানি মেয়ে, এটা প্রবাবলি 2023-এ হবে বা 22-এ হবে, ওই সময়টা সে এনক্লেক্স পাস করছে। হঠাৎ করে তার একটা ভিডিও আমার ফেসবুকে আসে এবং আমি দেখার পরে আমি তাকে দেখে খুব ইন্সপায়ার হয়েছি যে আসলে সে এত চুপচাপ থাকে বা ডিপার্টমেন্টে খুব কম কথা বলে, বাট সে যদি এই ডিপার্টমেন্ট থেকে এনক্লেক্স পাস করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার সেখান থেকেই একটা আগ্রহ ছিল এবং আমি বিভিন্ন ইউটিউব ঘাটে এবং তার সাথে আমি কথা বলছি যে আসলে কিভাবে আমি এটা করতে পারি। সে আমাকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কথা বলছে, তা আমি ওইভাবে আর কি ওর কাছ থেকে কিছু ইউটিউব চ্যানেল দেখে আমি শিখছি। এবং আপনাদের এনটিসিবিডির, যেটা আমি আসলে না বললেই নয়, রায়হান কবির, আমি তার কাছ থেকে আপনাদের বিষয়টা শুনি। এবং রায়হান ভাই ব্যাচ 5-এর, আমি ব্যাচ 6-এ ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলাম। আমি মনে হয় আপনাকে নক দিছিলাম একটা ক্লাস হয়ে যাওয়ার পরে যে ভাইয়া আমি হচ্ছে ব্যাচ 6-এ ভর্তি হতে চাই। তখন আপনি আমাকে রিপ্লাই দিছিলেন যে আপা অলরেডি একটা ক্লাস শেষ, আমরা হচ্ছে আপনাকে নিতে পারবো না, আপনি নেক্সট ব্যাচের জন্য ওয়েট করেন। আমি আসলে তারপরে হচ্ছে ওই 3 মাস আমি আমার মতো করে বাসায় বসে টুকটাক ভিডিও দেখছি, বিভিন্ন পড়াশোনা করছি এবং তারপরে ব্যাচ 7-এ আমি ভর্তি হই। আচ্ছা, আপনি তো মানে এনক্লেক্সের প্রিপারেশান পাকিস্তানি একজন কলিগের কাছ থেকে উনি ইন্সপায়ার্ড হয়ে আপনি প্রিপারেশান নেওয়ার চেষ্টা করতেছিলেন। এবং বাসায় আপনি যখন 3 মাস পড়াশোনা করলেন আমাদের ব্যাচ 7 আসার আগ পর্যন্ত, সেখানে আপনি কি রিসোর্স ফলো করে পড়াশোনা করতেন, কীভাবে পড়তেন আসলে? ভাইয়া আমি আসলে ওই সময়টা আপনাদের একটা ফ্রি ক্যাম্পেইন একটা গ্রুপ ছিল 1 মাসের, ওটাতেও কিন্তু আমি অ্যাড হয়েছিলাম। এবং আমি হচ্ছে আপনারা ওখানে অ্যাসাইনমেন্ট দিতেন, আমি একদম প্রতিদিনের অ্যাসাইনমেন্ট একদম মানে খুব অনেস্টলি ভাবে লিখছি এবং আপনাদেরকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি জমা দিচ্ছি। 1 নম্বর কথা। 2 নম্বর, আমাকে রায়হান ভাই খুব হেল্প করছে। সে আমাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলতো যে এই ইউটিউব চ্যানেলগুলো তুমি দেখো। তার মধ্যে আমি কিছু ইউটিউব চ্যানেল ফলো করতাম এবং ওই 3 মাস আমি বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে দেখে সেটা নোট করছি, পাই টু পাই নোট করে করে আমি সেটাকে পড়তাম। এই 3 মাস আমি এটাই করছি, মানে নিজের একটু বেসিক তৈরি করার ট্রাই করছি আপনাদের সাথে ভর্তি হওয়ার আগে। আপনি প্রিপারেশান তো স্টার্ট করলেন ব্যাচ 7-এর সাথে, আপনার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কত মাস সময় আপনার লাগলো তাহলে? ভাই আমি আপনাদের সাথে জার্নিটা শুরু করছি জুলাই মাসে, আর আমি প্রায় 10 মাসের মতো লাগছে। আমি আসলে আরো আগেই এক্সামটা দিতাম, আমার টার্গেট ছিল এপ্রিলের মধ্যে এক্সামটা দেওয়ার টার্গেট ছিল। কিন্তু আনফরচুনেটলি কুয়েতে এখানে যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সময়টা আমার ছুটি ছিল। তা আমি আসলে ওই সময়টা ছুটি আমার ক্যান্সেল হয়ে যায়, যার জন্য আমার হচ্ছে এক্সামটাও আমাকে পিছাইতে হয়। না হলে আমি আসলে আরো 2-3 মাস আগেই এক্সামটা দেওয়ার একটা প্ল্যানিং ছিল। আচ্ছা, আপনি কি মনে করেন, আপনার তো 10 মাস লাগছে, আপনি কি মনে করেন যে কত মাস সময় আসলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম পরীক্ষা বসার জন্য? আমি মনে করি ভাইয়া আপনারা যে টাইমটা আমাদেরকে দিচ্ছেন লাস্ট এক্সাম পর্যন্ত মডেল টেস্ট, এর থেকে সর্বোচ্চ 2 মাস, মানে টোটাল আপনার 7 কি 8 মাসের মধ্যে এক্সামে বসা উচিত। কারণ ওই সময়টা পরীক্ষা দিতে দিতে এতটা নলেজেবল হয় সবাই এবং সবকিছু এতটা মানে মাথায় থাকে, ওই সময়টা আসলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। কেউ যদি ভাবে যে আমি তো এখনো কনফিডেন্ট না, আমরা আপনাকে বলতে পারি যে আপনি আগামী 10 বছর যদি প্রিপারেশান নেন, আপনার আত্মবিশ্বাস পাবেন না। এটা একদম সত্য কথা ভাইয়া, কারণ আমিও পরীক্ষার আগে আমার মনে হচ্ছিল যে আমি ক্যাপাবল না, আমি ভুলে যাচ্ছি, আমার মনে থাকতেছে না। কিন্তু আসলে পরীক্ষা দেওয়ার পরে রিয়েলাইজ করলাম যে আসলেই আমরা এতদিন যা পড়ে আসছি, যা প্র্যাকটিস করছি, এটা অবশ্যই আমাদের মাথায় আছে এবং এটার জন্যই হয়তো এনক্লেক্সটা পাস করে আসতে পারছি। পরীক্ষার আগের রাতে আপনার কি ফিলিংসটা ছিল, যে পরের দিন পরীক্ষা, কেমন লাগছিল তখন?
আসলে ভাইয়া ভিতরে তো একটা ভয় কাজ করছেই, তারপরও আমি চেষ্টা করছি একটা রিল্যাক্স মোডে থাকার। কারণ কাল যেহেতু এক্সাম, আমি ওই দিন 10টার মধ্যেই আমি আমার নেট অফ করে আমি ঘুমায় পড়ছি। কারণ আমার মাথায় সবসময় একটা ইয়া ছিল, আপনারা সবসময় বলতেন যে পরীক্ষার আগের রাতে আপনাকে ঘুমটা ভালো হতে হবে তাহলে, এবং আমাকে সবসময় বলা হয়েছে যে এতদিন যা পড়াশোনা করছি পরীক্ষার হলে যে 5 ঘন্টা আমার যে ব্রেন কাজ করবে ওইটার উপরেই আমার পাস আসবে। তা আমার মাথায় এরকম ছিল যে আমার আসলে আজকে রিল্যাক্স থাকতে হবে এবং কালকে আমি সকালে উঠে সুন্দরভাবে এক্সামটা যাতে দিতে পারি। আগের দিন আমি ওরকম কোনো প্যারাই নিইনি ভাইয়া, রিল্যাক্স মোডে ছিলাম। একদম ভেরি ফার্স্ট কোশ্চেন সাবমিট করার আগে তখন আপনার অনুভূতি কেমন ছিল? আসলে ভাইয়া আমার তো মানে আমি থিঙ্কিং প্রত্যেকটা কোশ্চেনকেই আমি হচ্ছে যখন 85 ক্রস হয়ে যায়, আমি আসলে প্রত্যেকটা প্রশ্নকেই আমি চিন্তা করছি এটাই আমার লাস্ট কোশ্চেন, এটাই আমার লাস্ট কোশ্চেন। এবং আমি সবসময় আমি যতগুলো প্রশ্ন দিয়েছি আমি হচ্ছে আমার মাথায় একটা জিনিস ছিল, আপনি সবসময় বলতেন যে পেশেন্ট সেফটি ফার্স্ট, এবং আমি সবসময় অপশনে একটা জিনিসই চিন্তা করতাম কোনটা আমার পেশেন্টের জন্য সেফটি। এবং আমি এইভাবেই হচ্ছে গিয়ে সব ধরনের সব কোশ্চেনগুলো আমি প্রশ্ন আর কি ইয়া করছি, সেন্ড করছি। বাই দ্য ওয়ে, আপনাদের একটা খুবই মানে এক্সিলেন্ট একটা স্টাডি গ্রুপ ছিল, রাইট? জি ভাইয়া। ওই গ্রুপ সম্পর্কে যদি একটু বলতেন, মানে আপনাদের স্টাডি গ্রুপের এত সাকসেস রেট কেমন? আসলে ভাইয়া যখন আমরা প্রথম আপনাদের সাথে জড়াই মানে পড়াশোনাতে, আমি তখন ফার্স্টে আমার আহসানের সাথে আমার কন্টাক্ট হয় এবং আমরা দুজনে স্টাডি পার্টনার হিসেবে পড়াশোনা শুরু করি ফার্স্টের দিকে। এবং আহসান খুবই হেল্পফুল একটা ছেলে, এবং আমি যদি কখনো ডিমোটিভেট হয়ে একটু পড়াশোনা বাদ দিছি ও আমাকে মোটিভেট করতো এবং আমাকে সবসময় শুরু থেকে একটা কথা বলতো, এনটিসিবিটির সাথে দৌড়াতে হবে, তুমি যদি তাদের সাথে দৌড়াতে পারো তাহলে পাস। এবং আমাদের দুজনের একটা টার্গেট ছিল যে আপনারা যে ক্লাসটা শেষ করে পরবর্তী ক্লাসে যাব তার আগের ক্লাসের পুরো পড়াটা আমরা কমপ্লিট করে রাখতাম পরের ক্লাস শেষ হওয়ার আগে। এবং ওই সময়টা আমরা যখন কিছুদিন পড়াশোনা করি দুজনে, দেন আমাকে আহসানি বলে যে চলো আমরা একটা স্টাডি গ্রুপ করি, আমরা কিছু পার্সন নিয়ে স্টাডি গ্রুপ করি। ও আমাকে তখন বললো যে তুমি কিছু পার্সন চুজ করো, আমি কিছু চুজ করি। তো ওইভাবে আসলে আমাদের চুজ করা স্টাডি পার্টনার হিসেবে আমরা ছিলাম। আপনারা কতজন ছিলেন ওখানে? ভাই আমরা আসলে 6 জন ছিলাম ওখানে, প্রথমে আমরা 5 জন ছিলাম, আস্তে আস্তে 2-1 বাড়ছিল, বাট লাস্ট পর্যন্ত আমরা 6 জন ছিলাম ওখানে। আচ্ছা। তা অলমোস্ট আমরা ওই গ্রুপের 4 জন পাস। ও মাই গুডনেস, মানে সবাই এনক্লেস পাস করে ফেলতেছেন। জি ভাই, আমরা এমন আমাদের এই একটা- গ্রুপটার 4 জন পাস করে ফেলছি। আপনি তো এনক্লেস পাস করার পরে বাংলাদেশ থেকে দেন কুয়েতে গেলেন, আপনার জি। কলিগদের আসলে রিয়াকশনটা কেমন ছিল, কুয়েতের কলিগদের? আসলে ভাইয়া আমি কি বলবো, আমি যখন আমার ডিপার্টমেন্টে জয়েন দিই আমার মনে হয় আমি কুয়েতে আসার আগে আমার ডিপার্টমেন্টে এমন কেউ ছিল না যে জানেন আমি পাস করছি। এবং ইন্ডিয়ান পাকিস্তানি এরা যে এতটা খুশি হয়েছে আমাকে জড়াই ধরে, মানে কংগ্রেচুলেশন শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাইয়া। এবং এতটা খুশি এদের হাসি মানে মুখটার মধ্যে, এবং অনেকেই আমাকে জাস্ট বলতেছে এই যে আমাদেরকে সাজেস্ট করো, আমাদের টিচার হও, তুমি তুমি কি সোর্স পড়ছো এগুলো আমাদেরকে দাও। মানে তারা খুবই এক্সাইটেড ভাইয়া, এবং আমি নিজেকে প্রুভ করতে পারি, আমি খুব প্রাউড ফিল করি যে আসলে বাঙালি হিসেবে আমি নিজেকে প্রুভ করছি যে আমাদের মধ্যেও কোনো নলেজ আছে, আমরাও চাইলে অনেক দূর যেতে পারি। এবং Obviously. আমাদের ডিপার্টমেন্ট থেকে আরো একজন আছে, সেও আশা করি পাশ করবে খুব রিসেন্টলি, আশাবাদী। আসলে ওই ভাইয়ার কাছ থেকেই আমি ইন্সপায়ার আপনাদের এই পড়াশোনায় আসায়। যে আপনি এই টোটাল জার্নিতে কি কি রিসোর্স অ্যাকচুয়ালি ফলো করছেন? অ্যাকচুয়ালি ভাইয়া যদি বলি বিশ্বাস হবে কিনা জানি না, আমার প্রথম রিসোর্স হচ্ছে আপনাদেরটা। আমি আপনাদের যে শিটগুলো আছে একদম A to Z কতবার যে ধরা করছি আমি জানি না। এবং আপনাদের যে বইটা আছে মিনিমাম আমি 4 থেকে 5 বার শেষ করছি এই বইটা। আর এর বাইরে যদি আমি কিছু বলি তাহলে কিছু ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ডক্টর সারা, RN সারা যে আছে, আচ্ছা, ওর RN চ্যানেলটা আমি খুব দেখতাম। হ্যাঁ, সিম্পল নার্সিং এর যে লোকটা আছে ওনার কিছু ভিডিও শর্ট ভিডিও আছে, ওটা আমার কাছে খুবই ভালো লাগতো। প্লাস আর একটা ইন্ডিয়ান একজন লোক আছে অ্যাংগ্রেজ সিং, ওনার কিছু ভিডিও ছিল, উনি হয়তো বা কানাডার RN, ওনার কিছু ভিডিও ছিল যেটা খুবই এফেক্টিভ, আমি খুবই পছন্দ করতাম এই কয়েকটা। এবং আমি ডক্টর শ্যারনের ভিডিও দেখছি প্রচুর। আপনাদের এই কোচিং এ আসার আগে আমার যা দেখার ডক্টর শ্যারনেরটা দেখা হয়ে গেছে, আপনাদের সাথে জড়িত হওয়ার পরে আমি খুব তেমন একটা দেখি নাই, তবে আগে খুব দেখতাম ওনার ভিডিওগুলা। আর যদি এর বাইরে বলি তাহলে সিম্পল নার্সিংটা একটু মাঝে মাঝে দেখছি। সান্ডার্স ভাইয়া আমি শুধু কিনছি, ধরি নাই, আমি কখনোই সান্ডার্স আমার ধরা হয়নি। আপনাদেরই কলিগ কুয়েতে কাজ করতেন, এখন বর্তমানে এনক্লেস পাস করে ইউএসএ চলে গেছেন। জি ভাইয়া। এটা তো আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন, তাই তো? জি। এখন আমি যদি প্রশ্ন করি যে এনক্লেস পাস করতে কেউ যায় না আমেরিকাতে, এটা কি আপনি বিলিভ করবেন? আসলে আমি বলবো এটা আসলে সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে এনক্লেক্স পাস করে যাওয়া যায় না। কারণ আমি নিজের চোখে দেখছি এখানে অ্যালবার্ট দাদা, সে হচ্ছে পাস করে আমেরিকা, অলরেডি সে এখন আমেরিকায়। সে যখন পড়াশোনা করছে ওই সময় যদি আমরা চিন্তা করতাম তাহলে হয়তো আমিও ওইখানেই থাকতাম। আমি বিলিভ করি না এটা, এবং আমি সবাইকে বলবো যে
যাদের পড়াশোনার আগ্রহ আছে, যারা চায় এনক্লেক্স করতে, আমেরিকা ভাইয়া যেতে পারি আর না পারি, এই প্ল্যাটফর্মে আসার পরে যে একটা নলেজ গ্যাদার হয় অ্যাজ আ নার্স হিসেবে, এটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, স্পেশালি আমাদের বাংলাদেশ জায়গা থেকে যদি আমি দেখি, কারণ আমাদের পড়াশোনা গদবাঁধা, সব মুখস্থ মুখস্থ মুখস্থ। দেশের বাইরে যে নার্সদের ভ্যালুটা, তাদের মানে জব রেসপন্সিবিলিটিস, তাদের স্কোপ অফ প্র্যাকটিস সব কিছু তো দেখতেছেন, মানে কতটুকু আসলে আপনি স্যাটিসফাইড আসলে কুয়েতের জবটা নিয়ে এবং একজন ইউএসআরএন হয়ে? আমি অনেক স্যাটিসফাই, কারণ এখানে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, ওদের যে কাজের প্যাটার্ন বা হচ্ছে ওরা যে কাজ করে, ওরা খুবই সিনসিয়ার ওদের কাজের প্রতি। স্পেশালি আমি যদি বলি ইন্ডিয়ান, ওরা কাজের প্রতি খুবই সিনসিয়ার এবং মানে ওদের কোনো কাজে কোনো অবহেলা নাই। ওদের কথা, আমি ডিউটিতে আসছি, 8 ঘন্টা ডিউটি করবো, আমার এটাই রেসপন্সিবিলিটি। আমি কখনো দেখিনি ওরা ফোনটাও তেমন একটা ইউজ করে, মানে ফোন ওই টাইমটায় ওরা কখনো ফোনটাও ইউজ করে না। আসলে খুবই মানে এই দেশের বাইরের কান্ট্রিগুলোতে আসলে অনেক নার্সিং প্রফেশনটা অনেক উঁচু স্থানে আছে, যেটা বলা যায়। আচ্ছা, কুয়েত থেকে মানে অন্য কাউকে কি দেখছেন কিনা যে এন্ট্রেন্স পাস করে ইউএসএ যাওয়ার জন্য যেতে আর কি? হ্যাঁ, আমি দেখতে পাইছি বিভিন্ন পাকিস্তানি, ইন্ডিয়ানদের একটু সিরিয়াল মনে হয় বেশি ভাইয়া, যার জন্য ওরা এনক্লেক্সটা পাস করার পরে ওরা ওইদিকে আগায় না, ওরা ওইটিটা করে এখানে। বাট পাকিস্তানি আমি অনেক দেখছি, ওরা হচ্ছে এনক্লেক্স পাস করে প্রসেসিং এ আছে। ইভেন দো রিসেন্টলি এই মাসের 30 তারিখ একটা মেয়ে যাচ্ছে, ও হচ্ছে আপনার ফিলিপিনো, ও হচ্ছে এনক্লেক্স পাস করছে মনে হয় 2023-তে। এই মাসের 30 তারিখে ও হচ্ছে আমেরিকায় চলে যাচ্ছে। এরকম অনেকেই আছে ভাইয়া যারা যাচ্ছে। মানে মানে আপনি নিজের চোখে একদম একদম বাস্তব দেখতেছেন যে আপনার সাথে কলিগরা কাজ করতেছে, এনক্লেক্স পাস করে যাচ্ছে। বাংলাদেশের প্রবলেমটা কোথায়? তাদের হাতে আসলে স্মার্টফোন আছে, তাদের হাতে মানে গ্লোবাল অ্যাক্সেস আছে, যে চ্যাট জিপিটি, মানে গুগল আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারা কেন বিশ্বাস করতেছে না? আসলে ভাইয়া আমাদের বাংলাদেশের কমিউনিটির মধ্যে যারা আমরা নার্সিং পাস করছি এখন পর্যন্ত হয়তো বা এনক্লেক্স পাস করে কেউ যেতে পারেনি, এটার জন্য সবার একটা ভ্রান্ত ধারণা যে এটা মনে হয় যেতে পারে না। কিন্তু আসলে এনক্লেক্স পাস করার পরে হয়তো একটু টাইম নিবে, বাট টুডে অ্যান্ড টুমোরো কিন্তু যদি কারো ইচ্ছা থাকে সে কিন্তু যেতেই পারবে। তা আমরা তো এখানে নিজ চোখে দেখতেছি যে যারা পাস করতেছে তারা যাচ্ছে। সো আসলে এখানে বিলিভ না করার মতো কিছু নাই। আপনি বললেন যে ফিলিপিনো একটা নার্স, তিনি হচ্ছে 2023 সালে এনক্লেক্স পাস করছেন এবং হচ্ছে উনি এই মাসে 30 তারিখ যাবে, রাইট? এই মাসে 30 তারিখ যাবে। তাহলে এই যে 3টা বছর কিন্তু সে ওয়েটিংয়ে ছিল, রাইট? বিভিন্ন প্রসেসিংয়ে ছিল। মানে কেউ এনক্লেক্স পাস করলো, তাকে ধরে নিয়ে আমেরিকা নিয়ে যাবে না। আমেরিকা যেতে তো তার কিছু প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, রাইট? প্রসেসিং আছে, জি। এখন মানে আমাদের চিন্তা কি, আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা কি, আমেরিকা আজকে পাস করছি, আমাকে কালকে নিয়ে যেতে হবে। আমরা যে গভর্নমেন্ট চাকরি নিয়েছি বাংলাদেশে, আমাদের কেন ওয়েট করে লাগতেছে? কেন আমরা আজকে আবেদন করবো, কালকে পরীক্ষা দিব, পরশু দিনে আমাদের রেজাল্ট দিবে, তারপর দিন আমরা জয়েন করবো? ওয়েট করতে হয় কেন? আসলে সব প্রসেসিং এই কিন্তু ওয়েটিংটা আছে। আর আমেরিকার ভিসা নরমালিও কিন্তু অনেক টাইম লাগে। সেক্ষেত্রে আমরা একটা প্রফেশন থেকে যাচ্ছি, আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তো প্রসেসিং মানতেই হবে। এটা বাংলাদেশ না যে মন চাইলো। বাংলাদেশেও তো এরকম হয় না যে আমি আজকে একটা কিছুতে অ্যাপ্লাই করছি, সেটার জন্য 1-1.5 বছর সময় লেগে যায়। তো সেখানে তো আমেরিকা তো আপনাকে ওয়েট করতেই হবে, তাই না? যে 3-4 বছর অ্যাটলিস্ট আপনাকে ওয়েট করতে হবে যে আমি যেতে পারবো। মজার বিষয় হলো যে আমাকে কয়েকদিন আগে হটলাইনে ফোন দিয়ে বলতেছে বিভিন্ন জিনিস এনক্লেক্স সম্পর্কে জানার চেষ্টা করতেছে, যে আমি এনক্লেক্স নিয়ে আগ্রহী। পরে বলো যে আপনি কি এনক্লেক্স পাস করছেন? আমাকে হ্যাঁ। পরে জিজ্ঞেস করলো যে আপনি কবে পাস করছেন এনক্লেক্স? বলো আমি 2023 সালে পাস করলাম। তাহলে আপনি যাচ্ছেন না কেন? তখন আমি ওনাকে বললাম যে আমি একটা এনক্লেক্স পাস করছি, রাইট? আমি ভিসার জন্য আবেদন করছি। এখন ভিসার জন্য আবেদন কি শুধু ফাহাদ করছে? বিশ্বে 193টা দেশ, তাদের মধ্যে তো এনক্লেক্স পাস করছে, তারাও তো ভিসার জন্য আবেদন করছে, রাইট? সেখানে আমার সিরিয়ালে থাকতে হবে না? হ্যাঁ, থাকতে হবে। তো এখানে ধাপ হচ্ছে 3টা। প্রথম হচ্ছে আপনার লেবার সার্টিফিকেট, বা হচ্ছে সরি আমাদের তো লেবার সার্টিফিকেট ফ্রি অ্যাপ্রুভড এনক্লেক্স যারা পাস করে আবেদন করে। তো আমাদের হচ্ছে I-140 পিটিশন অ্যাপ্রুভ, মানে কারেন্ট হওয়ার জন্য আমাদের সিরিয়াল লাগে। তো সেখানে আমি গোটা বিশ্বে সবার সাথে সিরিয়ালে দাঁড়াইছি। তো সেটা অ্যাপ্রুভ হইলো। অ্যাপ্রুভ হওয়ার পরে আমাকে কেন এনবিসি প্রসেস করতে হবে? সেটাও তো গোটা বিশ্বে সবাই এনবিসি প্রসেস করবে, সেখানেও তো আমার সিরিয়াল। আচ্ছা, এনবিসি প্রসেস যদি হয় তখন আমার ইন্টারভিউ ডেট নিতে হবে, রাইট? তো ইন্টারভিউ ডেট বাংলাদেশে, আমি যেহেতু বাংলাদেশি, আমার ইন্টারভিউ কোথায় হবে? ঢাকা এম্বাসি, ইউএস এম্বাসিতে হবে, ঢাকাতে। এখন সেখানে আমি কি শুধু বাংলাদেশের মধ্যে আমি একাই আবেদন করছি? বলে যে না, উনি বলতেছে না। পরে বলছে আমার সাথে আরও অনেকেই আছেন, তাহলে ওখানে আমার সিরিয়াল দিতে হবে, রাইট? এই সিরিয়ালে আমি এখন মানে আসি। আমার সিরিয়াল যেদিন শেষ হবে সেদিন আমি যেতে পারবো। তখন হয়তো আমার মাথাটা মানে চুলকা ছিল, মনে হচ্ছে হয়তো বুঝতে পারছে যে বিষয়টা আসলে কী। কিন্তু আমরা যেটা ভাবি যে আমরা আজকে পাস করলাম, আমাকে কালকেই নিয়ে যেতে হবে,
দুনিয়াটা এতটা সহজ না। জি। এবং আপনাদের হসপিটালে একজন আপনি বললেন যে কেউ যদি মানে সাসপেক্টেড ফ্র্যাকচার নিয়ে আসলো, তাকে একটা টোকেন নিয়ে অর্থোপেডিক ডক্টর দেখানোর জন্য ওয়েট করতে হয়, ওয়েট করতে হবে, সেখানেও right? অপেক্ষা করতে হয়, তাই না? জি তো জি পৃথিবীতে সব জায়গাতেই ওয়েটিং পিরিয়ড আছে, কিন্তু আমরা মানতে চাই না।